দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাউন্ড। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ড্রিক পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়াস প্রসেসদ ঢাকা, দৃকপাট ভবন ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ছবি মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পীর 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। কিরে কিছু কবি? কি লাইলা? কই কিছু না তো। আমি দেখছি তাই চাক্কা লাইছো। আচ্ছা যা ভাইজান, একটা কথা জিগাই। ঘটনা কি আজকে খুব প্রীত ভাইজানের লেগে? এটা কোনো কথা কইলা? ভাই লেগে বোনের প্রীত থাকবো না বুঝি? আচ্ছা ঠিক আছে, আর কি কবি কো? ভাইজান, তুমি তো কত কামই করো, কোনোদিন কি কাউরে থাবা টাবা মারছো? এই কি করছ তুই এগুলা? ভাইজান শোনো না, একটা কাম করতে পারবা? আমি জানি তুমি পারবা। কি কাম? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী এসকে বনি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে। অনেকদিন পর আবার একটা আড্ডা হবে। হ্যাঁ, সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? অনেক ব্যস্ত আমি যেটা দেখতে পাচ্ছি আপনাকে। অনেকদিন পরে একটু ব্যস্ততা যাচ্ছে, যেহেতু আমাদের শিল্পীদের জন্য এটা একটা ব্যস্ততারই সময়। হ্যাঁ, সো শো নিয়ে খুব ব্যস্ত এখন। পাশাপাশি রেকর্ডিং, টিভি শো তো আছেই, কিন্তু শোর একটু চাপ অনেক বেশি, স্টেজ শো। আমি তো অনেক সঙ্গীত শিল্পীকে বলতে শুনছি যে এবার নাকি খুব একটা শো নাই, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে অন্যরকম হলো? ভিন্ন বলতে হচ্ছে কি, শো কিন্তু হচ্ছে, হয়তোবা আমার লাক ভালো, এই জন্য হয়তো কাজ পাচ্ছেন বেশি। কাজ পাচ্ছি। স্টেজ মানে একটা আলাদা রকম ব্যাপার। ওখানে আসলে লিস্টে নিজের মৌলিক গান যেমন থাকে, আবার রিকোয়েস্টের প্রচুর গান থাকে, এবং যেটা থাকে যে আমরা দেখি যে খুব জনপ্রিয় যে গানগুলো, সেই গানগুলোই গাইতে হয়। কখনো এমন হয়েছে কোনো জনপ্রিয় গান গাইতে গিয়ে ভুল হয়ে গেছে? আমি তো কনফিডেন্টের সাথে ভুল গাই, এটা প্রত্যেকটা স্টেজ শোতেই গাই, কারণ আমি ডায়েরি ইউজ করি না, প্লাস আমি মোবাইল দেখেও গান আমি স্টেজে করি না। সো যেটা গাই আমি পুরা আমার মাথায় মুখস্থ থাকে ম্যাক্সিমাম সব গানই। আর আমি স্টেজে যখন আমি ডায়েরি ইউজ করি না, কারণ হচ্ছে কি, আমি যখন ডায়েরি দেখবো তখন আমি আমার দর্শককে দেখতে পারবো না। যদি ডায়েরি দেখে গান করি তাহলে দর্শকের সাথে ইন্টারেকশনটা হয়, কানেক্ট করা যায় না। সো মাঝে মধ্যে একটু ভুল হয়, কিন্তু কনফিডেন্টের সাথে ভুল গাই যাতে করে আমি ছাড়া কেউ টেন না পায়, ইভেন আমার মিউজিশিয়ানরাও টেন পায় না। এটা আমার প্রত্যেকটা শোতেই হয়। আচ্ছা, আর মৌলিক গানের কি অবস্থা? এখন মৌলিক গানের কাজ কি করছেন? মৌলিক গানের কাজ করছি, এবং রিসেন্ট আমার আরো দুটো খুব সুন্দর মৌলিক গান আসছে অলরেডি। একটা দুটো গানেরই কাজ শেষ, মিউজিক ভিডিও আকারে বের হচ্ছে, এবং খুব বড়সড় আকারেই পাবে তোমরা। আচ্ছা, সেটা কি আপনার নিজের ইউটিউব চ্যানেলের জন্য না কোন প্ল্যাটফর্মের জন্য? এটা হচ্ছে অরোরা এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস। আচ্ছা, আর নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন? নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি। নিজের ইউটিউব চ্যানেল মাঝখানে আমি একটু গোছাচ্ছিলাম, মানে চ্যানেল তো মানে ধুম করে একটা গান ছেড়ে দিলাম, সেটা তো হয় না। সো একটু কোয়ালিটিটা মেইনটেইন করেই আমার যে বনিউজকে যে ইউটিউব চ্যানেল, ওটাকে আমি গোছাচ্ছি, আপলোড হচ্ছে।
আমার মৌলিক গানও আপলোড হচ্ছে, প্লাস যেসব গান হারিয়ে যাচ্ছে কাভার সংগুলোও আপলোড হচ্ছে। আমি চাচ্ছি যে একটু মানসম্মত যেন থাকে, শুনতে যেন ভালো লাগে, ভাইরাল না হোক। হ্যাঁ হ্যাঁ, ভাইরাল তো এখন সবই লাকের একটা ব্যাপার, কিন্তু গানগুলো যেন থাকে ভালো গানগুলো qualityful। থাকুক। হ্যাঁ, কোয়ালিটিফুল থাকে। গানের রেওয়াজ করবার সময়টা কি পান যখন অনেক বেশি ব্যস্ত থাকছেন আপনি স্টেজ শো নিয়ে, মৌলিক এখন গানের রেওয়াজ কাজ বলতে নিয়ে? আগের মতো এখন ওইভাবে বসে পুরাপুরি মানে ঘন্টাখানেক। ঘন্টাখানেক এটা আসলে হয় না। এখন নতুন নতুন করে গান যখন তুলি, হ্যাঁ প্রতিদিন হোক, প্রতিদিনই আমার নতুন নতুন গান টুকটাক তোলা হয়, বাংলা বলো মানে বিভিন্ন ভাষা বলো। তখন হয় কি, তখন তো ওইটাও তো একটা সারগামের ভেতরেই থাকে, একটা চর্চার মধ্যে হ্যাঁ, থাকে। তখন ওইভাবেই করতে করতে ওই রেওয়াজটা হচ্ছে। আচ্ছা, এটা তো এই যে চর্চার কথা বলছিলেন সে জায়গা থেকেই আসছে যে গান শুনবারও কিন্তু একটা চর্চার ব্যাপার আছে। ডেফিনেটলি। কাদের গান খুব বেশি শোনা হয়? আমি প্রচুর পরিমাণে, কাদের বলতে ভুল হবে, আমি সবার গানই মোটামুটি শুনি। যে গানটাই আমার ভালো লাগে আমি সেই গানটাই শুনি, এটা যে কোনো আর্টিস্ট হোক না কেন। মানে ওই গানটাই কি বারবার রিপিট শুনতে থাকেন যেটা ভালো লাগতে থাকে? যে গানটা আমার খুব বেশি ভালো লাগে যায় ওটা আমি মোটামুটি সারাদিনই শুনি এবং শোনার পরে গুনগুন করি। আচ্ছা, মানে কারণ গানের তো ফিলটা আসলে নেওয়ার আসলে বিষয় আছে, আর গানের থ্রোয়িং কিভাবে গানের ডেলিভারি করছে, এগুলো সবকিছু শুনি, ভালো লাগে। আচ্ছা, আর তার আমি মানে একটু নেওয়ার- স্পেসিফিক কারোর গান শোনা হয় ব্যাপারটা এরকম অবশ্যই না? অবশ্যই বাংলাদেশের তো আমার আমি এর আগেও বলেছি, কুমার বিশ্বজিৎ স্যারের গান আমার অসম্ভব প্রিয়। এন্ড্রু কিশোর, আমাদের জেমস ভাইয়ের গানগুলো এখন বেশি শোনা হয়, কারণ সে স্টেজে যেভাবে নিজেকে তৈরি করেছে, তার Performer হিসেবে, পারফর্মার হিসেবে, singer এই জন্য হিসেবে। আমি তার ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখি। নট অনলি জেমস ভাই, আমাদের হাসান ভাই, আমি ছোটবেলা থেকে হাসান ভাইয়ের অনেক বড় Fan। ভক্ত, অনেক বড় ভক্ত, মানে আর বলতেই হচ্ছে গিয়ে আমি পুরা পাগল ছিলাম। কারণ হাসান ভাইয়ের আমার মনে আছে তখন তো ক্যাসেটের সময় ছিল, audio সিডি না। cassette, হ্যাঁ। ওনার মনে হয় সবকটা অ্যালবাম ক্যাসেট আমার কেনা, মানে কালেকশনে ছিল সেগুলা? কালেকশনে ছিল এবং এখনো আছে, আমার খুলনার বাড়িতে গেলে পাওয়া যাবে। আচ্ছা, ব্যান্ড দল তো করতে পারতেন? হ্যাঁ, ব্যান্ড দল করতে পারতাম, কিন্তু সময়ের সাথে সলো আর্টিস্ট হয়ে গিয়েছি। আর সেট আপ মেনটেন করাটা কিন্তু সবার খুব টাফ একটা ব্যাপার, সবার সম্পর্ক থাকতে হয়। কিন্তু আমার কাছে এটা ভালো লাগে কারণ আমি সব সেট আপের সাথে কাজ করতে পারতেছি, এবং আমার সব মিউজিশিয়ানদের সাথে আমার ভালো সম্পর্ক, মানে আচ্ছা। আমি এক এক শোতে এক এক মিউজিশিয়ান পাচ্ছি, সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে। সোলো আর্টিস্ট হিসেবেও কিন্তু তোমার আসলে মানে নিজেকে কাজ করতে establish ভালোই করা লাগে, যায়। আমার সেখানে আমার একটা আমার মানে কাছে আমার কাছে স্বাধীনতা ভালো থাকে লাগে। আমার কাছে মনে কারণ হয়। আমি 4-5জনকে নিয়ে একসাথে সবাই মুভ করছি, মানে তাদের ছাড়া আমার কোনো মিউজিশিয়ান নেই। এটার সাথে সবার সাথে কাজ করতে সবার ভালো সাথে লাগে। আসলে কাজ করলে হবে কি, প্রত্যেকটার মানে বাজানোর স্টাইল কিন্তু আপনি নিজেও নতুন নতুন অনেক কিছু শিখতে পারছেন। ডেফিনেটলি, কারণ সবার এক একজনের স্টাইল, তার স্টাইলটা আমি নিতে পারছি। এবং আমাদের বাংলাদেশে খুব ভালো ভালো মিউজিশিয়ানসরা আছে। আচ্ছা, এই যে আপনার যে সঙ্গীতের পথ চলা, সেটা আনুমানিক কত বছর হলো? আমি তো সঙ্গীতের সাথে কানেক্টেড অনেক বছর ধরেই, কিন্তু প্রফেশনালি আমি এক যুগকে পা রাখবো। তাহলে বয়সটা আমরা একটু গেস করতে পারি না? না, বয়স কিভাবে গেছে, আমি ছোটবেলা থেকেই গান করি। আচ্ছা, এক যুগ হয়ে গেল, এর মধ্যে আসলে এক একজন সঙ্গীত শিল্পী তো এক একটা স্বকীয়তা নিয়ে আমাদের সামনে এসেছেন, এবং তাদের যে গায়কী, তাদের যে স্টাইল, সেটা দিয়ে তারা আসলে নিজেদের পরিচয়টা দিয়েছেন, এবং সেখান থেকে আমরা তাদেরকে চিনি। তো আপনার যে গানের গায়কী, মানে এখন কি মনে হয় যে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন এই এক যুগের মধ্যে, যে আপনার গানটি শুনলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা বনি ভাই গেয়েছে? অনেকে তো বুঝতে পারে, যখন আমি কোনো জিঙ্গেল করি অথবা নাটকে গান করি, অনেকে শুনেই আমাকে নক করে যে এটা তোর ভয়েস না, তখন এটাও কিন্তু অনেকটা প্রাপ্তি। আর এখনকার যুগে যে অটো টিউনের যুগে এমন অবস্থা হয়েছে, তোমার আসলে কে যে কি গাচ্ছে, মানে সবার ভয়েসই একরকম লাগে অনেক সময়, কিন্তু আমি ট্রাই করি আমার গানে যেন কোনো অটো টিউন না। এবং আরো একটি বিষয় বনি ভাই, আমার কাছে মনে হয় এই সময় যে প্রতিটা গানই আমাদের একই রকম লাগে, একই রিদমিক, এবং একটা বিশেষ করে লাস্ট 4-5 বছরে এমন একটা চলন মানে হয়েছে যে মানে সবার কম্পোজিশন একই রকম লাগে,
একই রকম সুরটা একটু ডিফারেন্ট, কিন্তু ঘুরে ফিরে একই রকম। মানে ধরেন নাটকেই কোনো গান যাচ্ছে, আর একটা নাটকে যে গানটা যাচ্ছে সেই গানটার এই গানটার ওটার সাথে কথাও রিলেটেড সেম, থাকে, রিলেটেড আবার থাকে, টিউনটাও সেম। টিউনটাও সেম। মানে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের সুরকারের একটা, যারা সুরকার আছে, মানে গান আসলে তো একটা তোমার রাগ থেকেই করা হয়, কিন্তু আমাদের তো বিভিন্ন রাগ নিয়ে আসলে কাজ করা হয় না, বিশেষ করে বাংলাদেশে। সো যখন তোমার একটা নির্দিষ্ট রাগের উপরে প্রত্যেকটা গান টিউন করা হয়, তখন হচ্ছে কি শুনতেও এরকম একটু সেম সেম লাগে। কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইমন রাগের গানের প্রচলন অনেক বেশি, ইমন রাগের। কিন্তু আরও তো অনেক রাগ আছে, ভৈরব আছে, শিবরঞ্জনী আছে। কিন্তু যখন এই প্যাটার্নের রাগের ভিত্তিতে যখন গানগুলো সুর করা হবে, দেখবে শুনতে ডিফারেন্ট লাগবে, যেটা আমাদের আগের 70, 80, 90 দশকের গানের সুরগুলা করা হতো, দেখবা যে একটা একটা থেকে ডিফারেন্ট ছিল। আপনি বলছেন যে সম্প্রতি আপনার দুটো গান রিলিজ হবার কথা আছে, একটু গান দুটো সম্পর্কে জানতে চাইবো। প্রথম যে গানটি বাবার হোটেল, গানটি লিখেছে শান্তপ্রতীক এবং সুরও শান্তপ্রতীক করেছে এবং কম্পোজিশন করেছে আমাদের এসডি সাগর, আচ্ছা, যেটা অরোরা এন্টারটেইনমেন্ট থেকে আসছে। কিন্তু গানটির আসলে প্রেক্ষাপট টোটালি ভিন্ন। মানে একটা সিঙ্গেল ছেলে, একটা বেকার ছেলে আসলে লাইফে কি করে, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে বাবার হোটেলে খায়, তার প্রেমিকার সাথে কিভাবে তার ঝগড়া হয়, আচ্ছা, এই সব কিছু আসলে একটা গানের মধ্যে, একটি মানে পুরো একটা গল্প, পুরাই একটা গল্প। এবং গানটি খুবই ডিফারেন্ট, এবং গানটি আসলে একটু সময় নিয়ে, গানটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, মিউজিক ভিডিওটা বাকি আছে, যে মিউজিক ভিডিও আমি নিজেই করছি, আমি সেই সিঙ্গেল ছেলে। আচ্ছা, সো অভিনয়টা আমার আসলে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, এই জন্য আমি একটু নিজেকে একটু প্রিপেয়ার করছি। আচ্ছা, অভিনয়ের জন্য, অভিনয়ের জন্য, হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাকে অনেকদিন আগে থেকে বলতাম যে কারণ আপনার মধ্যে এইটা একটা নায়ক একটা নায়ক ভালো ব্যাপার একটা আছে। প্রজেক্টের না, এইটা আমাকে যিনি আসলে প্রোডিউসার, সেই আমাকে বলেছে এই ক্যারেক্টারটা করতে। তো নিজের গানে আসলে নিজে যখন মানে করা যায়, মডেল হয়, আসলে খুব আমিই চাই যে নিজের গানের মডেল আমি আসলে নিজেই হই, মানে ফেস ভ্যালুটা তখন ক্রিয়েট হয়। হ্যাঁ। এই যেহেতু এই কাজটা একটু ডিফারেন্ট, আমি মনে করি গানটা খুব সুন্দরভাবে নিবে। আচ্ছা, বাবার হোটেল এই নামটা শুনলে আসলে আমরা এটা আন্দাজ করতে পারছি না যে এটা কি ধরনের গান, মানে এটা কি লোকগান নাকি এটা আধুনিক গান নাকি কি ধরনের গান? টোটালি আধুনিক গান, এবং এর ভিতরে তুমি পপ পাবা, একটু রক প্যাটার্ন পাবা, মেলোডিও পাবা। হ্যাঁ, খুবই এই সুন্দর একটি গান। এই গানটির সাইজও কিন্তু অনেক বড়। আচ্ছা, মানে একটু ফিউশন টাইপের গানটা। ফিউশন না, ফিউশন বলা যাবে না, কিন্তু এই গানের ভিতরে তুমি সব রকম ভাইব পাবা। মানে মুখটা একরকম, গানের অন্তরা 3টা অন্তরা, ইভেন গানের ভিতরে আমার কবিতাও আছে। আচ্ছা, একটু এই জন্যই আমি বলেছি যে আমি আজ পর্যন্ত যতগুলো গান করেছি, এই গানটা একটু টোটালি ডিফারেন্ট। বাবার হোটেল শিরোনাম, এবং খুব রিসেন্টলি পাবা। এবং একদম নতুন যেটা আসছে দমের ঘড়ি, এটা একটু আধ্যাত্মিক ঘরানার মানে সং। এটা হচ্ছে দেহতত্ত্ব নিয়ে। একটা মানুষ আসলে আমরা আসলে দমের ঘড়ি বলতে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু দম না থাকলে আসলে কিছু নাই, জীবনটাই নাই, প্রাণ নাই। এই শরীরটাকেই আসলে আমরা দমের ঘড়ি আসলে বলেছি এই গানটাতে। এবং এই গানটি কিন্তু ওই গান থেকে এটা টোটালি ডিফারেন্ট, আবার আরেক রকম। এই গানটিরও মিউজিক ভিডিও খুব ভালোভাবে আসছে, এবং ওইটাও আমিও করছি। আচ্ছা, মানে দুটোর মিউজিক ভিডিও কি করা শেষ নাকি প্রিপারেশন নিচ্ছেন? প্রিপারেশন সবই নেওয়া হয়ে গেছে, এই রিসেন্টলি কাজ শুরু হবে, এবং কাজ শুরু হলে তোমরা মিউজিক ভিডিও আকারে পেয়ে যাবে। আচ্ছা, আমরা তো সাধারণত আপনাকে দেখি যে একটু সফট মেলোডি, মডার্ন সং যেগুলো থাকে সেগুলোই গাইতে অন ইস্ট, মানে টিভিতে, স্টেজে কিন্তু আমি টোটালি ডিফারেন্ট। সেটা তো একটা আলাদা রকম ব্যাপার, কিন্তু গাইবার সময় আপনার ক্ষেত্রে মানে মৌলিক গান গাইবার সময় আমরা সব সময় দেখেছি যে সফট মেলোডি, মডার্ন সংগুলো আপনার গাইতে, কিন্তু এবারে একেবারে একটু ভিন্ন রকম ভাবে নিজেকে উপস্থাপন করা, সেটা কি মনে করছেন যে দর্শকদের কাছে আসলে গ্রহণযোগ্যতা জায়গাটা কিভাবে তৈরি হবে? আমি সহ আমার টিম সবাই অনেক বেশি আশাবাদী, এই দুটো গান নিয়েই অনেক বেশি আশাবাদী। দমের ঘড়িটা নিয়েও যেমন অনেক আশাবাদী, বাবার হোটেলটা নিয়েও অনেক বেশি আশাবাদী। কারণ এই ধরনের গান আসলে দমের ঘড়ি টাইপের গান অনেক হয়েছে, হ্যাঁ, হয়নি তা না, কিন্তু বাবার হোটেল শিরোনামে যে গানটি, এই গানটি আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত এই টাইপের এইরকম প্রেক্ষাপটের গান আসলে ওইভাবে ভিজুয়ালাইজ সহ
করা এসেছে। হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আরো একটি বিষয় যে এই সময় আমরা দেখি গান গাইবার পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীকে আসলে মার্কেটিং যেটা সেই জায়গাটাতেও কাজ করতে হয়। এই জায়গাটাতে Definitely. একটু চাপ বোধ করেন কিনা? আসলে তুমি যখন দোকান খুলেছো, হ্যাঁ মানে যখন আমি একজন সিঙ্গার, হ্যাঁ। হ্যাঁ আমিও তো মোটামুটি এখন তো সবকিছু ব্যবসা হয়ে গেছে। সো বাণিজ্যিকীকরণ। নিজেকে তোমার মার্কেটিং করতেই হবে। সেটা সোশ্যাল মিডিয়াতে আসলে এটা বেশি হ্যাঁ হ্যাঁ। করে। সো তুমি রেগুলার যেসব কাজ করছো, কাজের আপডেট দিতে হবে, কাজ করছো সেগুলো তোমার জানাতে হবে। আসলে না জানলে আসলে তুমি যে মার্কেটে আছো কিনা এটাও আসলে মানে এক্সিস্ট করছি আমি সেটা জানান দিতে হবে। এটা কিন্তু মার্কেটিং এর একটা সুন্দর একটা পার্ট অফ দ্য মার্কেটিং। পার্ট অফ মার্কেটিং। এমনি প্ল্যান কি বনি ভাই? প্ল্যান কি প্ল্যান শুনতে চাচ্ছো এই বলো? বছরকে ঘিরে, জীবনকে বছরকে নিয়ে, ঘিরে। গানকে নিয়ে, সবকিছু নিয়ে। এই বছরে আমি চাই সুন্দর সুন্দর গান গাইতে, আচ্ছা। এবং এত গান গাইতে চাই এবং যেন সবার মন ছুঁয়ে যায়। প্রত্যেক বছর আমার এই প্ল্যানই থাকে, কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় না। কিন্তু গান আমি করি, হ্যাঁ, কিন্তু আমি ভালো গান করছি, এবং গান যেন খুব কোয়ালিটিফুল হয় সেটাও আমি করছি। মানে প্রফেশনালি কি আসলে গানেই থাকার প্ল্যান? আপাতত গান নিয়ে আছি, এবং গান রিলেটেড সব কিছু নিয়ে আছি। তোমার মানে প্রোডাকশন হাউস থেকে শুরু করে অ্যারেঞ্জ, মোটামুটি সব গান রিলেটেড যত কিছু আসলে গানকে ঘিরে যত রকম কাজ করা যায় হ্যাঁ, সে সব কিছুকে নিয়ে আছেন। সেটাই। অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামী দিনগুলোর জন্য। আপনি আসলে বরাবরই ভীষণ ভালো লাগে, একেবারে শেষের দিকে চলে এসেছে। খুব ভালো থাকুন সবসময়। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং অনেকদিন পরে আড্ডা দিতে পেরে খুব ভালো লাগছে, এবং এনটিভিকে তো ধন্যবাদ দিতেই হয় এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।